আসসালামু আলাইকুম, পুতুল ডায়েরিতে স্বাগতম। গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির, রহস্য, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর, রাজনীতি রিলেটেড। সো আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি। তিমিরাচ্ছন্ন অন্তরিক্ষে ক্ষণে ক্ষণে মেঘ গর্জে উঠেছে। ছাদে মেহেন্দির আয়োজন করা আপাতত স্থগিত। আবহাওয়ার অবস্থা ভালো না, যে কোনো সময় মেঘ আসতে পারে, তবে সবটাই অনিশ্চিত। ওপরতলায় একটা ঘরে ভূমিকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে ইরা আর লামিয়া। প্রলয়ও রয়েছে ওদের সকলের সঙ্গে। সেখানে গান বাজনা খানাপিনার আয়োজন হয়েছে। তখন জ্ঞান ফেরার পর প্রলয়কে কিছুই বলেনি ভূমি। এখনো মুখ ভার করে রয়েছে। কিছু একটা ব্যাপার তো ঘটেছেই, যা মেয়েটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অল্প সময়ের জন্য পূর্ণতা পুষ্পিতাও সেখানে উপস্থিত হয়েছে। সারাদিন তো অনেক পড়াশোনা করেছে, এবার একটু সকলের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। এইদিকে ভূমিকে এক নজর দেখতে উপরে যাচ্ছিলেন মহুয়া। সেই দুপুরের পর থেকে আর বের হয়নি। দুপুরের খাবার নাকি ঘরেই খেয়েছিল। তার উপর ওনার সঙ্গেও তো দেখা করেনি মেয়েটা। ভূমির ঘরের দিকে যাচ্ছিলেন মহুয়া, তখনই দেখতে পেলেন অর্পণ এদিকেই আসছে, হয়তো নিচে যাবে। তিনি এক দৃষ্টিতে অর্পণের দিকে তাকিয়ে রইলেন। এ বাড়ির ছেলে মেয়েগুলো বড্ড ভালো, ভূমিকে অল্প সময় আপন করে নিয়েছে। আর অর্পণ তো ভূমিরই ভাই, হোক তারা দুই মায়ের, কিন্তু ভাই বোন তো বাবা তো একজনই। ভাগ্যের কি পরিহাস, দুটো ভাই বোন ঠিকই মিলিয়ে দিয়েছেন তিনি। মহুয়াকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অর্পণ জিজ্ঞেস করল, কিছু বলবেন আন্টি? অর্পণকে ওনার খুবই পরিপক্ক এবং দায়িত্বশীল মনে হয়েছে এই অল্প সময়ে। নিজের ওপর কিছুটা আস্থা রেখে তিনি বললেন, আমাকে একটা কথা দিতে পারবে বাবা? অবাক হয়ে অর্পণ বলল, কি কথা? কিছুটা সময় নিয়ে মহুয়া মনে মনে নিজের কথাটা সাজিয়ে নিলেন। একটিবার শুকনো ঢোক গিলে বললেন, আমার মেয়েটাকে ছোট বোনের মতো করে সবসময় আগলে রেখে সংসার আর সমাজের মার পেঁচও বোঝে না। কোনো ভুলচুক হলে ওর পাশে থেকো। অর্পণ বুঝতে পারল না হুট করে এমন কথা বলার মানে। উত্তরের আশায় চেয়ে রইলেন মহুয়া। অর্পণ ওনাকে আশ্বাস দিয়ে বলল, ভূমিকা আমি আমার বোনই মনে করি, ঠিক যেমনটা পূর্ণতা পুষ্পিতা। আমি সবসময় বড় ভাইয়ের মতো ওর পাশে থাকবো প্রত্যেকটা মুহূর্তে। আপনি চিন্তা করবেন না। মহুয়া বিড়বিড় করে বললেন। ও তো তোমারই বোন। বিড়বিড় করতে থাকা কথাটা শুনতে পেল না অর্পণ, তবুও জিজ্ঞেস করল, কিছু বলবেন আন্টি? কিছু না বাবা, তোমার কথা শুনে খুবই নিশ্চিন্ত আমি। পূর্ণতা পুষ্পিতা তখন ভূমির সামনে বসেছিল। দুপাশে বসেছে ইরা আর লামিয়া। দুজনেই এতক্ষণ মেহেন্দি লাগিয়ে দিয়েছে। এই ঘরে মহুয়া আসতে পূর্ণতা পুষ্পিতা সরে গেল, মহুয়াকে জায়গা করে দিল বসার জন্য। এই ঘরে এখন প্রলয়, ভূমি, অর্পণ, ইরা, পূর্ণতা, পুষ্পিতা, লামিয়া এবং রাফি উপস্থিত রয়েছে। মহুয়া এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এই মেয়ের মুখপানে। দুহাত ভর্তি মেহেন্দি, হলুদ পাড়ের জলপাই রঙা শাড়ি পরেছে ভূমি। ঘন দীঘল কেশগুচ্ছ বিনুনি গেঁথে ফুলের মালা পেঁচিয়ে রাখা। মহুয়া খুব মনোযোগ দিয়ে মেয়েকে দেখতে লাগলেন। মুখ তুলে একটিবার তাকালো না ভূমি, কেমন যেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মহুয়া চেষ্টা করলেন মেয়ের সঙ্গে কথা বলার, কিন্তু সবার সামনে কিছুই বলতে পারছেন না তিনি। তখনকার ব্যাপারটা নিয়েই মনমরা ভূমি। প্রলয় বুঝলো মা মেয়েতে মিলে কিছুক্ষণ কথা বলা প্রয়োজন, কিন্তু এখন তা সম্ভব হবে না। ছোটদের এত শখ করে আয়োজন করা নষ্ট হয়ে যাবে। এরই মাঝে পূর্ণতা পুষ্পিতাকে বলে উঠল, চলো ভাবিমণি, আমরা সবাই একটা গ্রুপ সেলফি তুলবো। এরই মাঝে পূর্ণতা পুষ্পিতা বলে উঠল। ওদের সঙ্গে সঙ্গে বাকিরাও সায় জানালো। মহুয়া আর সুযোগ হয়ে উঠল না মেয়ের সঙ্গে কথা বলার। ভাবলেন পরে এক সময় কথা বলে দিবেন। মেহরাব শিকদারের সম্পর্কে আরও কিছু সত্যি বলার রয়েছে ওনার। মেহরাব শিকদারকে মোটেও ঠিক মনে হচ্ছে না তার। যে কোনো সময় কিছু একটা করে ফেলতে পারেন তিনি। লোকটা নিজের স্বার্থে সব কিছু করতে পারেন, এই সম্পর্কে তিনি আগে থেকেই অবগত। তাই তো সময় থাকতেই
19 বছর আগে সরে গিয়েছিলেন তিনি, কিন্তু ভাগ্য তা হতে দিল না। রাফি নিজের ক্যামেরা দিয়ে সকলের ছবি তুলতে শুরু করলো। ভূমি তার মায়ের সঙ্গে কখনো ছবি তোলেনি, সকলের সঙ্গে আজ ছবি তুলিয়ে দিয়েছে রাফি। এত মানুষের মাঝে মুখটা তবুও ভার হয়ে আছে ভূমির। মহুয়া উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা আড্ডা দাও। মহুয়াকে হাত ধরে থামিয়ে দিয়ে ইরা বলল, তুমি কোথায় যাবে আন্টি? আমি একটু ঘরে যাই মা, তোমরা আড্ডা দাও। মহুয়া একবার ভূমির দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ এখনো ফুলে রয়েছে। তিনি বেশ বুঝতে পেরেছেন ওনার পদ্মনি খুব কান্না করেছে। আজ সত্যিটা বলা মোটেও ঠিক হয়নি ওনার। কাল বাড়িতে একটা অনুষ্ঠান, কোনো সমস্যা হবে না তো? ভাবতে বুকটা ভার হয়ে এলো ওনার। এমনিতেই জীবনে সমস্যার কোনো শেষ নেই। ভূমিকে এক পলক দেখেই ক্ষীণ হাসলেন মহুয়া। এরপর এই ঘর থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পথে দেখা হয়ে গেল মেহরাব শিকদারের সঙ্গে। ওনার সঙ্গে ফিরোজা রয়েছেন। লোকটা মহুয়াকে দেখে ক্ষিপ্ত হলেন। দেখে মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবেন। দিনকে দিন কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে। ফিরোজার সামনে কোনো কথা বলতে চাইছেন না মহুয়া। নীরবে সেখান থেকে প্রস্থান নিতে চাইলে মেহরাব শিকদার বলে ওঠেন, মেহমান আসছে, মেহমানের মতোই থাকবেন, এদিক সেদিক ঘোরাঘুরি করা বন্ধ করুন। মেহরাব শিকদারের এহেন ব্যবহারে ভীষণই অবাক ফিরোজা। তবে ব্যাপারটা মোটেও অবাক করল না মহুয়াকে। তিনি জানেন মেহরাব শিকদারের এমন ব্যবহার করার কারণ। বড্ড আতঙ্কে রয়েছেন মেহরাব শিকদার। না জানি কখন কোন সত্যিটা সামনে চলে আসে। মহুয়া কিছুই বললেন না। মেহরাব শিকদার পুনরূপ বললেন, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? এখনই নিচের ঘরে যান। এবার ওনাকে থামিয়ে ফিরোজা বললেন, কাকে কি বলছো? উনি শুধু মেহমানই না, এবারের কুটুমও। ফিরোজার কথার কিছুই বুঝলেন না মেহরাব শিকদার, বরঞ্চ অবাকই হলেন। একবার ফিরোজা তো আরেকবার মহুয়া, দুজনের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করলেন, মানে কি বলতে চাইছো তুমি? কিছুটা ভয় পাচ্ছেন মহুয়া। সত্যিটা আজ মেহরাব শিকদারও জেনে যাবেন। সত্যিটা তো একদিন জানারই ছিল। ফিরোজাকে পর্যবেক্ষণ করছেন মহুয়া। মেহরাব শিকদার শুকনো ঢোক গিলছেন বারবার। মনে উকি দেওয়া প্রশ্নের উত্তরটা যেন কিছুতেই সত্যি না হয় এই প্রার্থনা করছেন তিনি। ফিরোজা বলেন, উনি তো আমাদের ভূমির আম্মা। কেন, তুমি কি জানো না? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মেহরাব শিকদার। গলা শুকিয়ে আসছে ওনার। যতই অতীতকে মুছে ফেলার চেষ্টা করছেন ততই অতীত জেগে বসেছে যেন। কিছুতেই কিছু করে উঠতে পারছেন না তিনি। মহুয়া তাচ্ছিল্যের সুরে হাসলেন। গম্ভীর হয়ে উঠলেও মেহরাব শিকদারের মুখখানা কম্পিত কণ্ঠে বলে উঠলেন, কি বলে আবার বলো? বললাম মহুয়া হচ্ছে ভূমির আম্মা। কেন, তুমি জানো না? নিটোল পা দুটো কেঁপে উঠল। তার মানে ভূমি ওনার সন্তান, যাকে কিনা 19 বছর আগে তিনি অস্বীকার করেছিলেন। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই নষ্ট করে ফেলতে চেয়েছিলেন। মহুয়া আর এক মুহূর্ত দাঁড়ালেন না। বড় বড় পা ফেলে সিঁড়ি ভেঙে নিচে নেমে গেলেন। মেহরাব শিকদারের মনে হানা দিল আতঙ্ক। কি করবেন ভেবে পাচ্ছেন না তিনি। এবার যদি ভূমি নিজের অধিকারের জন্য মুখ খুলি, না, ভূমির মুখ খুলতে দেওয়া যাবে না। যে করি হোক, যা করার ওনাকেই করতে হবে। বদ্ধ উন্মাদ হয়ে উঠলেন তিনি। ঝোঁকের বসে চেঁচিয়ে উঠলেন ফিরোজার ওপর। স্বামীর এহেন পরিবর্তনের কারণ বুঝতে পারলেন না তিনি। হুট করে কি হলো লোকটার? গ্রাম থেকে ফেরার পর থেকে এমন অচেনা মানুষের মতো আচরণ করছেন। প্রেশার ফলগুলো না তো? ফিরোজা একবার ভাবলেন অর্পণকে সবটা বলবেন। যে ভাবা সেই কাজ। তিনি ছুটে অর্পণের কাছে গেলেন। সঙ্গে সঙ্গে সবকিছু খুলে বললেন। অর্পণ তার মাকে আশ্বাস জানালো যে সে সবটা দেখবে। এবার কিছুটা নিশ্চিত হলেন ফিরোজা। ছেলের উপর খুব ভরসা ওনার। চুল থেকে ফুলের মালা খুলে রাখছে ভূমি। ক্লিপ দিয়ে আটকে রাখায় খুব চুলকাচ্ছে। চুলে টান লাগায় ব্যথাও করছে খানিকটা। রাতে খাবার প্রলয় নিজের হাতেই খাইয়ে দিয়েছে। রাতের খাবার প্রলয় নিজের হাতেই খাইয়ে দিয়েছে। ভূমির হাত এখনো পুরোপুরিভাবে শুকায়নি। এদিকে খুবই ঘুম পাচ্ছে তার। দুপুরে এক দফা ঘুমিয়েছিল, কিন্তু তবুও ঘুম হয়নি তার। বসে বসে ছিমাচ্ছে সে। প্রলয় ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ও ভূমি ছিমাচ্ছে। তখনই মনে পড়লো দুপুরে কান্না করার কথাটা। সে ভূমির কাছে গিয়ে বসলো। হাতের মেহেদি তুলতে নিয়ে জিজ্ঞেস করল,
তখন এইভাবে কাঁদছিলে কেন? কেউ তোমাকে কিছু বলেছিল? অনেকদিন পর আম্মাকে কাছে পেয়ে খুবই আনন্দ হয়েছিল। আবেগে আপ্লুত হয়ে খুব কাঁদতে ইচ্ছে করছিল, তাই আর কি। প্রলয় বুঝতে পারলো ভূমি তার থেকে কিছুটা লুকাতে চাইছে, তাই বিষয়টাকে নিয়ে খুব বেশি খাটলো না। মন ভালো হলে নিজ থেকেই সবটা বলবে। বেশ অনেকটা সময় নিয়ে দুহাতে মেহেদি তুলে দিল প্রলয়। কমলাটে রং হয়েছে। ইরা বলেছিল সারা রাত থেকে রং ফুটবে, তার জন্য সময় প্রয়োজন। ভূমির হাতের মুঠোয় অধর ছোঁয়াল প্রলয়। দু হাতের তালুতে নিজের নাম দেখে উচ্ছ্বাসিত হচ্ছে সে। পরক্ষণই মনে পড়ল কাল তাদেরও একটা পারফরমেন্স দেওয়ার কথা আছে, কিন্তু রিহার্সাল তো করাই হয়নি এখনো। ভূমিকে বিছানা ছেড়ে নামিয়ে প্রলয় বলল, তাহলে চলো নাচের রিহার্সালটা করে ফেলি। ওরা তো বেশ সুন্দর নাচ শিখছে, কাল নাকি নাচবে। আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমি নাকি ভালো নাচতে পারি না। অথচ ওরা তো জানেই না আমার ঘরে নাচের টিচারই রয়েছে। সমস্ত মন খারাপ দূরে ঠেলে ভূমি আটকে উঠল। এখন কি সকলের সামনে নাচতে হবে নাকি? ভারী বিপাকে পড়েছে। সে তো অতটা ভালো নাচতে পারে না। মায়ের কাছ থেকে একটু একটু শিখেছিল, আর সকলের সামনে নাচতে গেলে তো লজ্জায় মরি মরি অবস্থা হবে। প্রলয় এগিয়ে গিয়ে ভূমির দিকে ডান হাত বাড়িয়ে দিল। আকাশ গুড়গুড় করছে, ক্ষণে ক্ষণে মেঘ গর্জে উঠছে। ঝড়ো হাওয়া আছড়ে পড়ছে সর্বত্র। বাতাসে চুল এলোমেলো করে দিচ্ছে। শীতল হাওয়ায় গা ভাসাতে বেশ লাগছে ইরার। ছাদের এক কোণায় দাঁড়িয়ে রয়েছে সে। রাত হয়েছে, তবে ঘুম আসছে না তার। রাতে ছাদে বারান্দায় হাঁটাহাঁটি করার অভ্যাস আছে তার। বাড়িতে থাকাকালীন এমন রাত বিরাতে খোলা বারান্দা দাঁড়িয়ে অথবা হাঁটাহাঁটি করে সময় কাটাতো। এদিকে ঘুমের ঘোরে পানি খেতে উঠেছে অর্পণ। জগে এক ফোঁটাও পানি অবশিষ্ট অবধি নেই। অনেকটা বিরক্তি নিয়ে ঘর থেকে বেরিয়েছে সে। ইরাদের ঘরের দরজাটা খোলা। ঘরের ভেতর থেকে ঘুম বাতির আবছা আলোর বাহির অবধি আসছে। এই ঘরে তো ইরা আর লামিয়া থাকছে। কে জেগে রয়েছে? আর দরজাই বা খোলা কেন? বিষয়টা খুব একটা তোয়াক্কা না করে নিচে চলে গেল অর্পণ। কিছুক্ষণ পর জগে করে পানি নিয়ে ইরাদের ঘরের সামনে এসে দাঁড়ালো। না, এখনো দরজাটা খোলা। অর্পণ এদিক সেদিক একবার তাকালো। ছাদের দরজা খোলার আওয়াজ পেল। তার এখনো মনে আছে বিকেলে নাচ রিহার্সালের পর তো ছাদের দরজা আটকে আসা হয়েছিল। হাতে থাকা জগটা ঘরে রেখে এসে অর্পণ ছাদের দিকে অগ্রসর হলো। বাহিরে তীব্র বাতাস বইছে, সবকিছু যেন উড়িয়ে দিচ্ছে। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনের দিকে অগ্রসর হলো। আধারিয়া খোলা আকাশে নিচে দু হাত মেলে দাঁড়িয়ে রয়েছে ইরা। এই রাতের বেলায় মেয়েটাকে এভাবে দু হাত মেলে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে কিছুটা আটকে উঠল অর্পণ। অত্যন্ত ধীর পায়ে সেই শীর্ণ দেহাবয়বের দিকে এগিয়ে গেল সে। হুট করে কার উপস্থিতি অনুভব করে পেছনে তাকালো ইরা। অর্পণ জিজ্ঞেস করল, তা ম্যাডাম হঠাৎ এই রাতের বেলা ছাদে একা দাঁড়িয়ে কি করছেন? আপনি বুঝি জানেন না বৃষ্টিময় আবহাওয়া আমার কতটা পছন্দের? তাই তো আবহাওয়া বিলাস করতে এলাম। বেশ ফুরফুরে লাগছে নিজেকে। কিন্তু আমার একদমই পছন্দ নয়। আমার তো সেই আবহাওয়া বিলাসীকে পছন্দ। রাত বিরেতে মজা করতে এসেছেন? মজা কোথায় করলাম? আমি তো সত্যিটা বললাম। তা আপনি এখানে কি করছেন? ঘুমানি কেন? কাল তো সকাল সকাল উঠে সমস্ত আয়োজন করতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। শুধু আমার একার দায়িত্ব নয়, এই বাড়ির সকলের দায়িত্ব বর্তায়। বাকিরা তো মেহমান। বাড়ির সহস্য হতে কতক্ষণ? চুপ রইল ইরা। আধারের মাঝেও তার মুচকি হাসে খুব করে উপলব্ধি করলো অর্পণ। সে আবারও বলল, আপনি কৃপা করে নিজের কামরে অবস্থান করুন। আমার ঘুম আপনি চলে আসবে। আপনাকে সাথে একা ফেলিয়ে তো কোথাও যাওয়া হচ্ছে আমার। রবীন্দ্রনাথ ঠাকুরকে নকল করা বন্ধ করুন। আমি এখন ঘরে যাব না। মনে হচ্ছে না বৃষ্টি আসবে বলে। এলে খুব ভালো হতো, একটু ভিজতে পারতাম। কতদিন বৃষ্টিতে ভেজা হয় না। ভালো হয়েছে মেঘ আসবে না, বৃষ্টিতে ভিজলে ঝড় আসবে। তখন তো ভাই আর ভূমির রিসেপশনে আনন্দ করতে পারবে না, বিছানায় শুয়ে বসে সময় কাটাতে হবে। উফ, আপনার ডাক্তারই আপনি আপনার কাছেই রাখুন তো। ভাইয়াও মাঝে মাঝে এমন জ্ঞান দেয়। তোমার ভালোর জন্যই বলে স্টুপিড। ভেঙচি কাটলো ইরা। মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। আড়ালেই হাসলো অর্পণ। মেয়েটা বড্ড চঞ্চল, একটা কথা মাটিতে ফেলতে চায় না। পায়ে পা লাগিয়ে ঝগড়ায় মেতে উঠে মেয়েটা। ভূমিকে পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়েছে। চুপলাক না করলে নাকি সাজ
সুন্দর হবে না। পার্লারের মেয়েটা অনেকবার বলেছে ভ্রু প্লাক করার জন্য, কিন্তু ভূমি নিজের সিদ্ধান্তে অত্যন্ত কঠোর। সে ভ্রু প্লাক করবে না মানে করবেই না। ইরা লামিয়া অনেকবার রাজি করানোর চেষ্টা করেছিল, এরপর প্রলয় স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। তারপর আর কেউই জোর করেনি। ভূমিকে সুন্দর করে সাজিয়ে হিজাব পরিয়ে দেওয়া হয়েছে। লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে হিজাব আনা হয়েছিল। হাতে চিকন চুড়ি আর মোটা কঙ্কন পরানো হয়েছে। কঙ্কন জোড়া এ বাড়িতে আসার পর থেকে হাতে পড়ে রয়েছে সে। কিছুক্ষণ আগে মাধুরী কিছু গহনা দিয়ে গিয়েছেন। এগুলো প্রলয়ের বইয়ের জন্যই বানানো হয়েছিল। সবগুলো খুব যত্ন সহকারে ভূমিকে পরিয়ে দেওয়া হয়েছে। আজকের জন্য পূর্ণতা পুষ্পিতা পড়াশোনা থেকে ছুটি পেয়েছে। সকালে সব পড়ে রেখেছে যাতে করে কাল পরীক্ষায় কোনো সমস্যা না হয়। কাজের মহলে প্ল্যানিং ছিল মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরবে। তুমি এখানে বসে থাকো, আমি ঝটফট তৈরি হয়ে আসি, নয়তো পরে আর সময় হবে না। ঘাড় কাত করে সায় জানালো ভূমি। ইরা ঘর থেকে বেরিয়ে গেল। আয়নার সামনে বসে রয়েছে ভূমি, নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বেশি মেকআপ করানো হয়নি, হালকার মাঝেই অপরূপ লাগছে। হাতের মেহেন্দি বেশ গাঢ় রং হয়েছে। সবাই খুব বলছিল হাতের মেহেন্দির রং গাঢ় হলে না স্বামী আদর করে। কথাটা যতবার শুনেছে ততবারই লজ্জা লাল নীল হয়েছে সে। বাকিরা একটু বেশি লজ্জা দিচ্ছে তাকে। সমস্ত মন খারাপ দূর করে ভূমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আম্মাকে দেওয়া কথা সে অবশ্যই রাখবে। এমন কোনো দিনও হয়নি যে সে তার আম্মার কথা কোনোদিন অমান্য করেছে। তবে এই কথাটা কি করে অমান্য করবে? আম্মা যে নিজের কসম দিয়েছেন, যতই হোক যতই কষ্টই হোক অতীতকে সে কিছুতেই নিজের বর্তমানে আসতে দেবে না। এরই মাঝে শেরওয়ানির হাত গোটাতে ঘরে প্রবেশ করলো প্রলয়। আয়নার সামনে নিজের একান্ত ব্যক্তিগত নারীকে দেখে হৃদস্পন্দন যেন সেখানেই থমকে গেল, থেমে গেল কয়েক লহমা। অত্যন্ত ধীর পায়ে ভূমির সমীপে এগিয়ে গেল প্রলয়। চোখের সামনে যেন পুতুল বসে রয়েছে। প্রলয়ের উপস্থিতি বুঝতে পেরে সেই পুতুল বউয়ের চোখের ঘন পাপড়ি কেঁপে উঠল, বার কয়েক পলকও ফেলল। সময় অতিবাহিত হবার সঙ্গে প্রলয় এগিয়ে গেল তার অর্ধাঙ্গিনীর সমীপে। কারোর স্পন্দনের আওয়াজ শুনতে পেল প্রলয়। মস্তিষ্ক ফাঁকা মনে হচ্ছে, সবকিছু কেমন এলোমেলো লাগছে নিজের কাছে। শুকনো ঠোক গেলে গলা পরিষ্কার করে প্রলয় বলল, আমাকে কি মেরে ফেলার চিন্তা করছো? প্রলয়ের কথা কিছুই বুঝলো না ভূমি। লোকটা মাথা কি খারাপ হয়েছে? কি সব উল্টোপাল্টা কথা বলছেন? ভূমি চোখে চোখ রেখে কিছুটা তেজস্বরে বলল, কি সব উল্টাপাল্টা কথা বলছেন আপনি? প্রলয় নিজের বুকে হাত রেখে চশমা ঠিক করে বলল, ভূমিকন্যার এমন জ্বালাময়ী রূপ দেখে আমার ভেতরটা ঝলসে যাচ্ছে। নির্লজ্জ অনুভূতিগুলো বারবার উকি দিচ্ছে। কণ্ঠস্বরে উন্মত্ততা। ভূমি চোখ ফিরিয়ে নিল। ওই দু চোখে তাকিয়ে থাকা বড় কঠিন। নেশা ধরে যায়, আসক্তি কাজ করে। প্রলয় এগিয়ে এসে প্রেয়সী ললাটে সিক্ত পরশ এঁকে দেয়। সবে ভূমির ঘর থেকে বের হয়েছে ইরা। এতক্ষণ ভূমির সঙ্গে সঙ্গে ছিল সে। সকালে মায়ের কাছ থেকে নীল কাতান শাড়ি নিয়ে এসেছিল পরার জন্য। বিছানার উপর শাড়ি, অর্নামেন্টস আর মেকআপ করার যাবতীয় সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইরা দরজা আটকাবে তার আগে অর্পণ এসে সামনে দাঁড়ালো। হুট করে তাকে দেখে খুব অবাক হলো ইরা। অর্পণের হাতে একটা শপিং ব্যাগ, ভেতরে কি আছে জানা নেই ইরার। দরজার সামনে দাঁড়িয়ে ইরার দিকে এগিয়ে দিল অর্পণ। ইরা জিজ্ঞেস করল, এটাতে কি আছে? আমি বলবো কেন, তুমি নিজেই খুলে দেখে নিও। অর্পণের সামনে পার্সেল খুলল ইরা। ভেতরে লাল পাড়ের কালো জামদানি শাড়ি রয়েছে। শাড়িটা চোখ ধাঁধানো সুন্দর। এক দেখাতে পছন্দ হওয়ার মতো শাড়িটা। মনে মনে খুবই খুশি হলো ইরা। অর্পণের পক্ষ থেকে এটাই প্রথম গিফট। খুশিতে চোখ মুখ চিকচিক করছে ইরার। পরক্ষণেই হৃদয় কুচকে অর্পণকে জিজ্ঞেস করল, হঠাৎ শাড়ি গিফট করছেন, ব্যাপার কি? কেন, আমি কি কিছু গিফট করতে পারি না? এমনিতেই এই শাড়িটা পছন্দ হয়েছিল, তাই অর্ডার করে দিয়েছিলাম। তোমার পছন্দ না হলে দাও, আমি ফেরত দিয়ে দেবো। অর্পণ শাড়িটা নিতে নিলে ইরা চট করে হাত ছড়িয়ে ফেল। পছন্দের শাড়িটা সে কিছুতেই হাতছাড়া করতে পারবে না। তা আবার অর্পণে দেয়া। ইরা ফেংসি কেটে অর্পণকে বলল, আপনার সাহস তো কম না, আমার শাড়ি ফেরত দেবেন। আমার শাড়ি? তাহলে আজ তুমি এই শাড়িটা পরবে, কেমন? পরবো, আপনি এখন আসতে পারেন। চোখ ছোট ছোট করে অর্পণ বলল,
কাজে বেলায় কাজে, কাজ পুরালেই বাজে। কিসের মধ্যে কি বলছেন? নিজে তো সেজেগুজে তৈরি, আমি রেডি হব না? নাকি এই কাদাকার অবস্থাতেই বাইরে যাব? সেটা আগে বলবে তো। আমি যাচ্ছি ম্যাডাম, তুমি তাড়াতাড়ি সাজুগুজু করে এসো। বের হন আগে ডক্টর সাহেব। অর্পণ বের হয়ে যেতে ইরা দরজা আটকে দিল। বাকিরা সবাই সেজে গুজে তৈরি, শুধুমাত্র সেই লেট লতিফা। ইরা শাড়ি পরতে পারে, তাই একা তৈরি হতে তার কোনো অসুবিধা হবে না। বেশ অনেকটা সময় নিয়ে তৈরি হতে শুরু করলো ইরা। যাওয়ার আগে অর্পণ তাকে দুটো লাল গোলাপ দিয়ে গিয়েছে। সেই ফুলগুলোই আজ খোপায় লাগাবে। পুরো বাগান জুড়ে সুন্দর করে সাজানো হয়েছে। মালঞ্চ নীল সেজে উঠেছে রঙিন বাহারি মরিচ বাতিতে। বাগানে স্টেজ সাজানো হয়েছে, গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা দিয়ে ডেকোরেশন করা হয়েছে সবকিছু। বাগানের ছোট ছোট গাছগুলোর উপর মরিচ বাতি দেওয়া হয়েছে। কলেজ জীবনে প্রলয়ের মাত্র 3 জন বন্ধু ছিল, যারা তার খুব কাছে। অনার্স পড়াকালীন সময়েও ওরাই তার প্রিয় বন্ধুদের তালিকায় ছিল। ভাগ্য সহায় ছিল, তার 4 জনই একই ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে চান্সও পেয়েছিল। এখন জাহিদ, নাইম আর মুশফিকা 3 জনই ঢাকার বাইরে সেটেল। 3 জনেরই বিয়ে হয়ে গিয়েছে। তারা তাদের পরিবার নিয়ে এসেছে আজ। মুশফিকাকে সবসময় মুশফিক বলেই ডাকত প্রলয়। এই নিয়ে জাহিদ আর নাইম কম মজা উড়াতো না। প্রলয়ের দেখা দেখি ক্লাসের বাকি সহপাঠীরাও মাঝে মাঝে মজা করে মুশফিক বলেই ডাকত। রাগে গাল ফুলিয়ে রাখতো মুশফিকা, সেই জন্য রাগাতেও বেশ ভালোই লাগতো। মুশফিকা এখন চট্টগ্রামে থাকছে, স্বামী সন্তান নিয়ে বেশ আছে। জাহিদ আর নাইমেরও বিয়ে হয়েছে, নিজের স্ত্রীকেও সঙ্গে করে নিয়ে এসেছে তারা। বন্ধুদের মাঝে এতদিন শুধুমাত্র প্রলয়ই সিঙ্গেল ছিল, এখন তো সিঙ্গেল তকমাটাও মুছে গেল। বিয়ে করার কথা বলতেই যে ছেলেটা নাক ছিটকাতো, সেই ছেলেটাই হুট করে একদম অচেনা একটা মেয়েকে বিয়ে করে আনলো। ব্যাপারটা শুনে ওরাও বেশ অবাক হয়েছিল। তবে জন্ম মৃত্যু বিয়ে 3টাই আল্লাহ নিজে ঠিক করে রাখেন, এতে তো আর মানুষের কোনো হাত নেই। মেহমানদের আপ্যায়নের জন্য সমস্ত আয়োজন আগে থেকেই করে রাখা হয়েছে। নতুন বর বউ একে অপরের হাত ধরে হেঁটে আসছে স্টেজের কাছে। প্রলয় তখনও তার বন্ধুদের দেখেনি, সে তো বিভোর হয়ে আছে তার ভূমিকন্যাতে। মেরুন রঙা লেহেঙ্গায় দারুণ মানিয়েছে তার অঙ্গনাকে। গৌর অঙ্গে ফুটে উঠেছে যেন বুক ধুকপুক করছে, নিগড় ছেড়ে বেরিয়ে আসতে চাইছে ক্রমশ। এই রূপে তো কখনো দেখিনি সে। মনে করে এরকম জ্বালাময়ী রূপ শুধুমাত্র তার অর্ধাঙ্গিনীরই রয়েছে। প্রেয়সীর রূপের আগুনে সে নিজেকে বারবার ঝলসাতেও রাজে। উপস্থিত সকলের দৃষ্টি কেড়েছে এই প্রলমী জুটি। প্রলয়ের বন্ধুরা এবং তাদের পার্টনাররা সবাই একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, তাদের হাতে কোল্ড ড্রিঙ্কস। প্রলয় ভূমি ওদের কাছেই গেল ওদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বন্ধুদের সঙ্গে অনেকদিন পরে দেখা হচ্ছে তার, এমনিতেই কথা হয়। প্রলয় দেখা মাত্রই জড়িয়ে ধরল জাহিদ, তারপর পিঠে চাপড় মেরে বলল, কি রে মামা, বিয়ে করে বন্ধুদেরকে ভুলে গেলি? তোদের ভুলে গেলাম কখন? কাল বিকেলেও না আমাদের কথা হলো। প্রলয়ের কথা দাঁত কিলিয়ে হেসে উঠল জাহিদ। ভূমিকে বেশ বিজ্ঞ দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে রয়েছে মুশফিকা সহ বাকি 2 জন, অর্থাৎ জাহিদ আর নাইমের স্ত্রীগণ। অনেকেরই নজর এখন ভূমির দিকে। এইদিকে মুশফিকাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে প্রলয় বলল, কম দেখ, নজর লাগিয়ে দিবি নাকি? এত সুন্দরী বউ কোথায় পেলি কালাচান? বলবো না, তার আগে তুই আমাকে কালাচান বলা বন্ধ কর। সেই কলেজ লাইফ থেকে বলে আসছিস, হাঁপিয়ে যাস না। না রে, তোকে কালাচান বললে এনার্জি বা আরো বাড়ে। বউয়ের সামনে অন্তত অবজা প্রেস্টিজ আর রাখলি না আমার। এরই মাঝে রিফাত, জাহিদ আর নাইমও এখানেই চলে এসেছে। মুশফিকা আর প্রলয়ের কথার মাঝে নাইম ফোরন কেটে বলল, বইয়ের সামনে আবার পেস্টিস কিসের? যা হবে সব খুল্লা হবে। ভূমি মাথা নিচু করে রেখেছে। ভূমি কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে। প্রলয় মৃদু থমকে নাইমকে বলা, চুপ থাক বেশরম। ও, এখন আমরা বেশরম হয়ে গিয়েছি। আপনি ধোয়া তুলসী পাতা। ভারী ফর্সা মুখে সহসায় চিন্তার ভাঁজ। আম্মাকে নিয়ে ভীষণ চিন্তা হয় ভূমির।
মাধুরী সুযোগ পেলে কটু কথা বলতে ছাড়েন না, তবুও চুপচাপ সব হজম করে নিচ্ছে। এতটা ধৈর্য শক্তি ভূমি তার মায়ের কাছ থেকেই পায়। মায়ের জন্য অত শত চিন্তার মাঝেও মুখে হাসির রেখা ফুটিয়ে তুলেছে ভূমি। আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করেছে, স্টেজে নিয়ে গিয়ে বসানো হয়েছে তাকে। ক্যামেরাম্যান রাফি নিজেই সকলের সঙ্গে ছবি তুলে দিচ্ছে। মেহমানদের খাওয়া দাওয়ার পালা চলছে। প্রলয় নিজ দায়িত্বে নিয়েছে, কারণ তার অতি গুরুত্বপূর্ণ নিমন্ত্রিত একজন এসেছেন। সেই বিশেষ ব্যক্তি হচ্ছে বিরোধী দলের নাজিম চৌধুরী। ব্যক্তিগতভাবে লোকটাকে একদমই পছন্দ না, তবুও অনেক হিসেব নিকেশ রয়েছে এই লোকের সঙ্গে। জনগণ তো দেখুক। প্রলয় বিরোধী দলের লোকদেরকেও আপ্যায়ন করতে পিছু পা হয় না। ভূমির সঙ্গে ছবি তুলবেন বলে ফিরোজা মেহরাব শিকদারকে ধরে নিয়ে এসেছেন। ভূমি আর চোখে একবার মেহরাব শিকদারকে দেখে নিল। কিছুই বলার নেই তার। এত অন্যায় করার পরও লোকটার চোখে মুখে অনুতাপ সূচক কোনো প্রতিক্রিয়া নেই। দিব্য নিজের মতো রয়েছেন। রাফি ওদের তিনজনেরই ছবি তোলার জন্য উদ্যত হতে ভূমি বলে উঠল, রাফি ভাইয়া একটু অপেক্ষা করুন। না কি হয়েছে ভাবি, কোনো সমস্যা? ভাইয়া, কোনো সমস্যা না, আমি আরো দুজনকে ডেকে আনতে চাই। এই বলে স্টেজ থেকে নেমে গেল ভূমি। এরপর অর্পণ আর মহুয়াকে জোর করে স্টেজে নিয়ে এলো। এরপর হাসি মুখে বলা, আমার অনেক ইচ্ছে আপনাদের সঙ্গে আমার আর আমার আম্মার একটা ছবি থাকবে। ভূমি সরল আবদারে ফিরোজা হেসে উঠলেন। ভূমিকে মাঝখানে রেখে এক পাশে মেহরাব শিকদার, আরেক পাশে মহুয়া দাঁড়ালেন। মহুয়ার অন্য পাশে অর্পণ আর মেহরাব শিকদারের পাশে ফিরোজা দাঁড়ালেন। রাফি ওনাদের 5 জনের গ্রুপ ছবি তুলে দিল। এবার ভূমিকে মাঝখানে রেখে এক পাশে মেহরাব শিকদার, আরেক পাশে অর্পণ দাঁড়ালো। ওদের দুজনেই দুপাশে আবার ফিরোজা আর মহুয়া দাঁড়ালেন। এভাবে অনেকগুলো ছবি তোলা হলো। সুযোগ বুঝে সিঙ্গেল ছবি ও তুলিয়ে নিল ভূমি। বিষয়টাকে কেউ তেমন গুরুত্ব দেয়নি, সকলেই স্বাভাবিকভাবে নিয়েছেন। তবে মেহরাব শিকদার ঠিকই বুঝে নিলেন ভূমি সব সত্যি ইতিমধ্যে জেনে গিয়েছে। আবহাওয়া শীতল, মৃদুমন্দ সমীরণে বাগানে থাকা গাছের পাতাগুলো দুলে উঠেছে। তারাও যেন পরিবেশের সাথে তাল মিলিয়ে খিলখিলিয়ে হাসছে। মেহমানদের দাওয়াত খাওয়ার পর্ব শেষ, সকলেই খেয়ে নিয়েছে। রিসেপশনের আয়োজন তো সবে শুরু হয়েছে। সকলের দৃষ্টি এখন প্রলামী জুটির দিকে আটকে রয়েছে। হঠাৎ ভূমির সামনে হাঁটু গেড়ে বসেছে প্রলয়। শেরওয়ানির পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করল। এরপর ভূমির দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলতে শুরু করল, আমার জন্য ভালোবাসা হচ্ছে একটা পদক্ষেপ, জীবনকে দ্বিতীয় ধাপে এগিয়ে নেওয়ার। তুমি কি আমার সঙ্গে জীবনের প্রত্যেকটা ধাপ অতিক্রম করবে নির্মলা ভূমিকন্যা? ছোট একটা বক্তৃতা দিয়ে প্রলয় নিজের কথা শেষ করতে জাহিদ আর নাইম শীষ বাজাতে শুরু করল। প্রলয়ের গম্ভীর কণ্ঠে আজ শঙ্কা, আসক্তি, মন্ত্রমুগ্ধতা সবকিছুই মেশানো ছিল। কথাগুলো বলতে গিয়েও সময় নিয়েছে অনেকটা। উপস্থিত সকলে একসঙ্গে সো ইয়েস বলছে। ভূমি একবার ঘাড় ঘুরিয়ে আশেপাশে নজর বুলালো। মহুয়া দাঁড়িয়ে রয়েছে নাজমার সঙ্গে। মায়ের উচ্ছ্বাসিত হাসি মুখটা দেখে ভালো লাগলো তার। ভূমি তার বা হাতটা প্রলয়ের দিকে এগিয়ে দিল। অনামিকায় ছোট ছোট পাথরের সোনার আংটি পরিয়ে দিল প্রলয়। বর্ষা হাতে জলজল করছে আংটিটা, লাইটের আলোতে চিকচিক করে উঠেছে ক্ষণে ক্ষণে। মিউজিকে বক্স পরম সুন্দরী গানটা বাজছে। ইরা, লামিয়া, পূর্ণতা আর পুষ্পিতা সমান তালে নাচছে। রাতে একটুখানি রিহার্সাল করেছিল ইরা আর লামিয়ার সঙ্গে। অডিয়েন্সরা একটু পরপরই সিটি বাজিয়ে উঠেছে। এই গানটা তাদের প্ল্যানের বাইরে ছিল, যেহেতু পূর্ণতা, পুষ্পিতা উপস্থিত ছিল না। শেষ সময়ে এসে গানটাকে যোগ করা হয়েছে। অল্প সময়ে যতটুকু পেরেছে রিহার্সাল করেছে ওরা। 3 মিনিটের গানটা শেষ হতেই সবাই করতালি দিতে শুরু করল। এরপর ছেলেদের অর্থাৎ অর্পণ, আরশ, রাফি আর লামের পারফরমেন্সের পালা। মেয়েরা সরে গিয়ে ছেলেদের জন্য নাচের জায়গা করে দিল। গান বাজনা শুরু করলো। জামাল কুদু গান বাজছে, গানের সঙ্গে তাল মিলিয়ে অনেকে হাততালি দিচ্ছে। এদিকে ছেলেদের নাচ দেখে হাসছে মেয়েরা। এরা মূলত একটা বাজি ধরেছিল, অডিয়েন্স থেকে ভোট নেওয়ার হবে কোন দল বেশি সুন্দর নাচতে পারে। তার উপর আবার কাপল ডান্সও রয়েছে। 2 মিনিটের গানটা শেষ হতেই সকলে করতালি দিল। এই রাউন্ডে মেয়েরা এগিয়ে গিয়েছে। এবার কাপল ডান্স দিয়ে
দ্বিতীয় রাউন্ড উদ্বোধন হবে। আর উদ্বোধন হবে প্রলামী জোটের। মিষ্টি একটা কাপল ডান্স দিয়ে সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছে।